জানো, আজকে আমার স্কুলের রেজাল্ট বেরিয়েছে। আমি ক্লাসে A+ পেয়েছি। দিদিমণিরা বলেছে যে আমার রেজাল্ট সব থেকে ভালো হয়েছে। ও মামা, বলছিলাম যে এই গ্রামের পাঠশালায় তো বেশি দিন পড়তে পারবো না। পরীক্ষাটা মিটে গেলেই আমাকে শহরে অন্য জায়গায় ভর্তি হতে হবে। তুমি আমার শহরে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে? আমি আরো পড়াশোনা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমার মেয়ে যেটা চায় আমি সেটা নিশ্চয়ই করব। তাতে যদি আমায় বেশি টাকা রোজগার করতে হয়, মানে বেশি পরিশ্রম করতে হয়, তাতেও রাজি। তুই পড়ালেখা করবি, এই গ্রামের মুখ উজ্জ্বল করবি, এটাই তো আমার স্বপ্ন। পড়াশোনা করে কি হবেটা শুনি? সেই তো আজ বাদে কাল একদিন না একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে সংসারই সামলাতে হবে। তুই তো সংসারের কাজ কিছুই জানিস না। তুই এক কাজ কর, আজকে থেকে পড়াশোনায় মনটা একটু কম দিয়ে সংসারের প্রতি একটু বেশি মন দে। সংসারের কাজ বাজ এখন থেকেই শিখে রাখলে বিয়ের সময় গিয়ে অসুবিধা হবে না। না হলে দেখবি শাশুড়ি মায়ের কাছে উঠতে বসতে খোঁটা শুনছিস। শাশুড়ি বলবে, বাপের বাড়ি থেকে কি এইটুকু কাজও শিখে আসনি? কি বলছো মা? আমার তো সবে মাত্র 15 বছর বয়স। এখনই কি বিয়ে করা উচিত? ক্লাসে দিদিমণিরা বলেছে মেয়েদের নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতে হবে। ওই রকম পড়াশুনোই ওইসব লেখা থাকে। বইয়ের বিদ্যা সব সময় বইয়ের মধ্যেই ঢুকিয়ে রাখতে হয়। তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাসা করিস তো, এত পড়াশুনো করে চাকরি বাকরি করে কি করছে? সেই তো গিয়ে দিনের শেষে ছেলেপুলেকেই মানুষ করতে হচ্ছে। তো দিদিমণি কি বিয়ে করেনি? সেও তো কারোর না কারোর সংসার সামলাচ্ছে রে বাবা। শুধু মধু চাকরি বাকরি করে নিজের মাথায় দ্বিগুণ কর্তব্য চাপানো। না না, তুই শুধুমাত্র সংসারটাই মন দিয়ে করবি, বুঝলি? দেবিকার এই পড়াশোনা করার বিষয়টা কেউই ভালো চোখে মেনে নিত না, শুধুমাত্র দেবিকার বাবা ছাড়া। দেবিকার বাবা সব বিষয় তার মেয়েকে সাপোর্ট করত, কিন্তু তার বাড়ির অন্যান্য সদস্যরা মনে করত যে মেয়ে হয়ে জন্ম নিয়েছে তখন এই সমস্ত পড়াশোনা করা শুধুমাত্র বিলাসিতা আর সময় নষ্ট। তার থেকে সংসারের কাজে বেশি মন দিলেই সেটা বেশি কাজে লাগবে। এই যে দেবিকা, আমার সঙ্গে একটু রান্নাঘরে চলো। একা হাতে এত রান্না করতে করতে আমি একেবারে হিমশিম খাচ্ছি। তুমি কয়েকটা লুচি বেলে দেবে, আমি ঝট করে ভেজে নেব। আর সবজিগুলো কেটে দিলে আমি মশলা বেটে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দেব। চলো চলো, আজ পর্যন্ত তো সংসারের কোনো কাজই করলে না। সংসারের কাজ বাজ এইভাবেই একটুখানি শিখে রাখবে। কিন্তু বৌদি, আমি তো এখন স্কুলে যাচ্ছি। এখন যদি তোমার সঙ্গে রান্নাঘরে চলে যাই, তাহলে আজকে আর আমি স্কুলে যেতেই পারবো না। স্কুলে যাচ্ছি? ওই সমস্ত স্কুল টুলে আর যেতে হবে না। বাড়ির কাজে একটু মন দাও তো। মা তোমায় এত করে বলে, তাও তোমার কোনো হেলদোল নেই। এতদিন তো হয়ে গেল বাড়ির একটা কাজেও হাত লাগাও না। হ্যাঁ, বৌমা তো ঠিক কথাই বলেছে। তোর বাবা কি তোর সঙ্গে গিয়ে সংসারটা করে দিয়ে আসবে নাকি শ্বশুর বাড়িতে? যা যা, বৌমার সঙ্গে রান্নাঘরের কাজগুলো একটু শিখে রাখ। দুদিন পরেই আমি সম্বন্ধ দেখে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। যা তো, আজকে আর ওই স্কুলে যেতে হবে নি। সত্যি বাবা, তোমার বোনের 15 বছর বয়স হয়ে গেল, তারপরেও সংসারের কাজ কিছুই করতে পারে না। তুমি জানো, আজকে আমি বলেছিলাম আমার সঙ্গে একটু রান্নাঘরে সাহায্য করে দিতে, কিন্তু ও সাহায্য করার বদলে আরো আমার কাজ বাড়িয়ে দিল। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, সাংসারিক বুদ্ধি একটু না থাকলে চলবে? আচ্ছা তুমি বলো, এই সমস্ত যে সবজি কাটা,
একটুখানি রান্নাঘরে হাতে হাতে সাহায্য করে দেওয়া, এগুলো কি হাতে ধরে কাউকে শিখিয়ে দেওয়া যায়? মেয়ে মানুষকে এই গুণগুলো ভগবান আগে থাকতেই দিয়ে দেন। তোমার বোনের ক্ষেত্রে কি সেই সব কিছুই হয়নি? কিন্তু তোমার বোনকে তো এই নিয়ে কোনো কথাই বলা যায় না। বাবা আছেন তো, ওনাকে সাপোর্ট করবে। বাবার কথা ছেড়ে দাও তো, মা কি বলেছে সেটা বলো। আমি মায়ের সিদ্ধান্তটাই জানতে চাই। তুমি তো জানোই এ বাড়িতে সেরম কেউ বাবার কথাকে গ্রাহ্য করে না, মায়ের সিদ্ধান্তটাই আসল। মা তো বলেই দিয়েছি, সামনের বছরের মধ্যেই মেয়ের বিয়ে দিতে পারলে উনি একেবারে ঝাড়া হাত পা হয়ে যান। আসলে মেয়ে হলো মানুষের মাথার বোঝা। বয়স থাকতে থাকতে এই বোঝা পার করতে পারলেই তো মানুষ খুশি, তাই না? হ্যাঁ তাই তো, একমাত্র বোন আমার, ওর জন্য যদি গ্রামে অসম্মান হয় সেটা কি মেনে নেওয়া যাবে বলো? আর এখনকার মেয়েরা তো পড়াশোনা শিখলেই ব্যাস, একবারে ডানা গজিয়ে ফেলে। ও তো বলছে শহরে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু পড়াশোনা করতে করতে ও যদি কারোর সাথে সম্পর্ক করে সেখানেই বিয়ে শাদী করে নেয়, তখন তো গ্রামের লোক কথা শোনাবেই। বলবে সেই তো বড়াই করে মেয়েকে শহরে পাঠালো পড়াশোনা করতে, আর সেই তো মুখ কালি করে গ্রামে ফিরলো। না না না, এত অসম্মান আমরা হতে পারবো না। ছাপোষা মানুষ আমরা, বোনকে একটা সুপুত্রের হাতে তুলে দিতে পারলেই আমি খুশি। না না, তুমি বরং ওকে ঘরের কাজবাজ শেখাও। বিয়ের পর সেই শ্বশুর বাড়ি থেকে কথা শোনাবে, সেই কথা শুনতে আমি মোটেও রাজি নই। শ্যামল শিক্ষকতার সঙ্গে যুক্ত, কিন্তু শিক্ষক হয়েও যে সে এই রকম সংকীর্ণ মনোভাবনা বহন করে, সত্যি এটা খুবই অবাক করার বিষয়। আসলে আমাদের সমাজের একাংশ আজও শিক্ষিত হয়ে নিচু মানসিকতা নিয়ে বড় হয়। যাই হোক, বাড়ির চাপে পড়ে দেবিকাকে অবশেষে একটি ছেলের সঙ্গে বিয়ে করে নিতেই হয়। দেবিকার স্বামী কিন্তু ছিল অল্প শিক্ষিত, গ্রামেই একটি কারখানায় সে ছোটখাটো কাজ করত। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন দেবিকার বিদায় সময় আসন্ন, ঠিক তখনই বাবা, একমাত্র তুমিই ছিলে যে আমার কষ্ট, দুঃখ, আমার স্বপ্ন পূরণের কথাটা ভাবতে। আমাদের সমাজ এখনো এতটা এগোতে পারেনি বাবা, যেখানে মেয়েদের স্বপ্নগুলোকে এতটা গুরুত্ব দিতে হবে। এখানে তো ছেলেদের স্বপ্নগুলোই প্রধান। মেয়ে হলে তারা সব সময় মনে করে যে মেয়ে হলো মানুষের মাথার বোঝা, তাই তাকে বিদায় করতে পারলেই মানুষ বেঁচে যায়। তাই হয়তো সমাজ ছেলেদের স্বপ্নের দাম দিতে দিতে মেয়েদের স্বপ্নগুলোকে ঘুরে দেখা ভুলেই গেছে। না বাবা, আমার জীবনের সঙ্গে যেটা হয়েছে, আমি কখনো চাইবো না যে অন্য কারো জীবনের সঙ্গে ঠিক একই রকম কিছু হোক। তাই আমি এই বাড়ি থেকে বিয়ে করে চলে গেল, আমার ভবিষ্যতের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে আমি সবার আগে নিজের পায়ে দাঁড়াবো। মেয়ে হলেও তাকে আগে উচ্চ শিক্ষিত করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার সময় দেব বাবা। কখনো তার জীবনকে আমি এইভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেব না। বুঝলে গিন্নি, এবছর বর্ষার কারণে চাষবাস তো ভালো করে হলোই না। খেতে জল ঢুকে ক্ষেতের ফসল যে খেতেই নষ্ট হয়ে গেছে। এখন সারাটা বছর কি বা খাবো, কি বা জমিদার গিন্নিকে খাজনা দেব, কিছুই যে বুঝতে পারছি না। তুমি এত মোটেই চিন্তা করো না, ভগবান আছেন তো আমাদের সঙ্গে। দেখবে, উনি যেমন আমাদের এই পরিস্থিতিতে ফেলেছেন, তেমন ভগবানই আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। চিন্তায় চিন্তায় ভাবতে ভাবতে মাথাটা যে ফেটে যাচ্ছে। কি করব বলো দেখি এবার।
হ্যাঁ গো, ঈশ্বরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন এত চিন্তা করো না তো, রাত অনেক হয়েছে। দুটো খেতে দিচ্ছি, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল ভোরে তো আবার ক্ষেতের কাজে যেতে হবে। হ্যাঁ দেখি, এখন তো ঈশ্বরই আমাদের বিশেষ ভরসা। দেখা যাক কি হয়। হরিহর নামের এই গরিব কৃষক মদনপুর গ্রামে বাস করত। এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। সারা বছর কি খাবে এই চিন্তা ছাড়াও গ্রামের চাষিদের অন্যতম চিন্তা ছিল গ্রামের জমিদারকে নিয়ে। সে কৃষকদের লাভ লোকসান, সুখ দুঃখ এসব কোনো কথাই চিন্তা করত না। খাজনার জন্য কৃষকদের ওপর অকথ্য অত্যাচার করত। এই রকমই একদিন, হরিহর, এই হরিহর, বাড়িতে আছো নাকি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আগে আগে গিন্নিমা, ও তো সেই ভোরবেলা উঠে ক্ষেতের কাজে চলে গেছে। কি দরকার, দয়া করে আমায় বলুন। নতুন করে তোমাদের কাছে আর কি দরকারেই আসতে পারি? 6 মাস হয়ে গেল তোমরা খাজনা দাওনি, সে কথা কি তোমাদের কারোর খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ জানি গিন্নিমা, কিন্তু এবছর অসময়ে বৃষ্টির কারণে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু উনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনার খাজনাটা মিটিয়ে দেবেন। এসব দিচ্ছি দেব, এইসব কথা আমি আর মোটেই শুনতে চাই না। কালকের মধ্যেই যেন আমার বাড়িতে খাজনাটা পৌঁছে দিয়ে আসে। আর 2 দিন পরেই আমার বাড়িতে বড় করে গণেশ দেবতার পুজো। তোমরা যদি এইভাবে খাজনাটা আটকে রেখে দাও তাহলে আমি পুজোটা দেবো কি করে বলো তো? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমরা তো প্রত্যেক বছরই খাজনা মিটিয়ে দিই, কিন্তু এবছর যে এত বৃষ্টি হবে তা কি আমরা জানতাম বলুন? আর আমাদের গণেশ দেবতা তো মনের ভক্তিতেই সন্তুষ্ট হবেন, তার জন্য এত আড়ম্বরের কি দরকার গিন্নিমা? কি, তোর এত বড় সাহস? তুই আমার বাড়ির পুজোকে হিংসা করছিস? তোর কথা বড্ড বেড়ে গেছে তাই না? তুই বলছিস আমার বাড়িতে এত আড়ম্বর করে পুজো কেন হবে? তুই আমার উপর প্রশ্ন তুলেছিস? না না, এটা আমি কিছুতেই মেনে নেব না। দেখ এবার তোর কি অবস্থা করি। জমিদার গিন্নি সেই চাষির বউয়ের ওপর প্রচন্ড রেগে যায়, আর রাগ করে তিনি সেইখান থেকে সঙ্গে সঙ্গে চলে যান। আর বাড়িতে গিয়ে তিনি চাষির সমস্ত চাষের জমি দখল করে নেয়। আর এই কথা শুনে চাষি আর চাষির বউ তো খুব চিন্তিত হয়ে পড়ল। গিন্নি, দেখলে তো, তুমি শুধু ভগবানের ওপর আস্থা রাখতে বলো, চাষের জমি যে আমার সব হাতছাড়া হয়ে গেল। এবার আমি কি করব? সারাটা বছর না খেয়ে থাকার থেকে এখন আত্মহত্যা করে নেওয়া অনেক ভালো। না না, অমন অলক্ষণে কথা তুমি মুখেও এনো না। এইরকম কঠিন পরিস্থিতি প্রত্যেকের জীবনেই একবার না একবার আসে। এই পরিস্থিতিতে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তুমি দেখো, আমরা ঠিক একদিন এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবো। নাও নাও, এখন এত চিন্তা ভাবনা না করে শুয়ে পড়ো। রাত জাগলে যে তোমার আবার শরীর খারাপ করবে। এরপর চাষি আর চাষির বউ ঘুমিয়ে পড়ল। আর রাতের বেলা স্বপ্নে, হরিহর, হরিহর, ওঠো। কে কে? গণেশ দেবতা, আপনি আপনি আমাকে দেখা দিয়েছেন? আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। তোমার কষ্টের কথা আমি সব জানি। তোমার এই কষ্ট ঘোচানোর জন্যই তো আমি এখানে এসেছি। মানে, আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারলাম না প্রভু।
কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার জমি বাড়ি সব তোমার কাছে ফিরে এসেছে। তোমার আর কোনো অভাব থাকবে না। না না প্রভু, এত কিছুর আমার দরকার নেই। আপনি যে আমায় দেখা দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। তোমার মনের ভক্তি দেখে আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। শোনো, আমি তোমায় কিছুই দান করিনি। তোমার মনের এই অপার ভক্তি আর বিশ্বাস আর তোমার এই নির্লোভ মনের জন্যে এগুলো তোমায় আমি উপহার স্বরূপ দিয়েছি। ধন্যবাদ প্রভু, আপনাকে কোটি কোটি প্রণাম। এর পরের দিন সকাল হতেই জমিদার গিন্নি ঘুম থেকে উঠে দেখে সে যে পালঙ্কে শুয়েছিল সে আর সেই পালঙ্কে শুয়ে নেই, বরং সে মেঝেতে শুয়ে আছে। আর তার অবস্থা সেই গরিব চাষিটির মতো হয়ে গেছে। এ আমার সঙ্গে কি হয়ে গেল? হে ঈশ্বর, তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? আমি তো তোমার সেবার কোনো ত্রুটি রাখিনি। দামি দামি ফল মিষ্টি কত আড়ম্বরের সঙ্গে তোমার পুজো করেছি, তাহলে আমার এই দুর্দশা কিভাবে হলো? জমিদার গিন্নি যখন ঈশ্বরকে ডাকছিলেন তখন গণেশ দেবতা তার সামনে প্রকট হলেন আর তিনি বলেন, শোন রে মেয়ে, তুই আমার আড়ম্বরি দিয়ে পুজো করিস ঠিকই, কিন্তু কখনো ভক্তি করে ডাকিস নি আমাকে। তুই যদি মনে ভক্তি করে আমাকে ডাকতিস তাহলে এই আড়ম্বরির কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু তুই কি করলি? এই আড়ম্বর করবার জন্য গরিব চাষিদের থেকে তুই জমি দখল করলি। তারা সারা বছর কিভাবে কাটাবে, কি খাবে, কিভাবে বেঁচে থাকবে, সেসব তুই কিছুই বুঝিসনি। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতার কারণে তুই এদের উপর অনেক অত্যাচার করেছিস। কিন্তু আর না, আজ থেকে তুই চাষিদের জীবন কাটাবি, তবেই তুই বুঝতে পারবি চাষিদের জীবন কতটা কষ্টের। না না প্রভু, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আপনি যাবেন না প্রভু, দয়া করে আমার কথাটা একবার শুনুন। আমি ঠিক নিজেকে পরিবর্তন করে ফেলবো প্রভু। জমিদার গিন্নির এত কাকুতি মিনতি শোনার পরেও ভগবান তার কোনো সাহায্য করলেন না। আর অন্যদিকে এরপর থেকে জমিদার গিন্নির অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।